হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে আইএসএন শেয়ারটি নিয়ে বিস্তারিত কথা বলবো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ারটির ডেইলি চার্ট। ডেইলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি একটা লং আপ ট্রেন্ডের পরে কারেকশন ফেজে গিয়ে আবারও সে কিন্তু ট্রেন্ড চেঞ্জ করেছে দেখতে পাচ্ছেন। তো আল্টিমেটলি আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি খুবই শর্ট টাইমে ৪২ টাকা লেভেল থেকে অলমোস্ট ১৩১ টাকা অর্থাৎ বড় ধরনের প্রাইস মুভমেন্ট করে। তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি ১০ই সেপ্টেম্বর সর্বোচ্চ প্রাইসে গিয়ে কারেকশন ফেজে যায় এবং পরপর ৬-৭ দিন কারেকশন ফেজে থেকে আল্টিমেটলি আমরা দেখতে পাচ্ছি ২২শে সেপ্টেম্বর আবার কিন্তু এখানে একটা ডোজি টাইপের ক্যান্ডেল করে সে আবারও উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তবে আমরা আরেকটা বিষয়ে দেখব যে এই লাস্ট ৪ দিন শেয়ারটিতে কিন্তু মোটামুটি আবারও গ্রিন ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন ভলিউম অ্যাকুমুলেশন হচ্ছে। তবে গত দিনের যে ক্যান্ডেলটি ছিল সেই ক্যান্ডেলটি একটু দুর্বল। তবে ক্যান্ডেলটি যেহেতু গত দিন যেটা দেখা গেছে যে শেয়ারটি লাস্ট মোমেন্টে প্রাইস মুভ করে, যার কারণে আসলে প্রাইস মুভ করলেও ক্লোজিং প্রাইসটা কিন্তু অনেকটা নিচেই হয়ে যায়। তো যার কারণে গত দিনের ক্যান্ডেলের বডিটা কিন্তু একটু ছোট দেখতে পাচ্ছেন। আমরা একটু ক্লোজ করে দেখাই যে গত দিনের যে ক্যান্ডেলের বডি সেটা কিন্তু অনেকটাই ছোট, অর্থাৎ বুধবারের যে ক্যান্ডেল সেটা মোটামুটি একটা হেলদি ক্যান্ডেল ছিল, কিন্তু বৃহস্পতিবারের ক্যান্ডেলটা অনেকটাই দুর্বল ক্যান্ডেল, যদিও পজিটিভ করেছে। কিন্তু বিষয়টা হলো যেহেতু শেয়ারটি লাস্ট মোমেন্টে মুভ করেছিল, যার কারণে আসলে বডিটা একটু ছোট হয়ে গিয়েছে। তো আলটিমেটলি যেহেতু আমরা দেখতে পাচ্ছি ভলিউম বারগুলো অলমোস্ট ৪ দিনের ভলিউম অ্যাকুমুলেশন কিন্তু ভালো, সেক্ষেত্রে মনে হচ্ছে আবারও শেয়ারটিতে মানি ফ্লো বেড়েছে। সেক্ষেত্রে শেয়ারটির রেসিস্ট্যান্স জোন রয়েছে আলটিমেটলি ২০ টাকা লেভেলে। ২০ টাকা ক্রস করলেই কিন্তু তার আলটিমেট জোন ১৩১ টাকা, সেদিকে হয়তো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা ফিবোনাসি ড্র করেছি, দেখতে পাচ্ছেন যে ফিবোনাসি অনুসারে শেয়ারটি কিন্তু তার 86 লেভেলে তার একটি স্ট্রং সাপোর্ট জোন ছিল, সেখানে না এসে তার আগেই কিন্তু সে ইউটার্ন নিয়েছে। তো যাই হোক, এরপরে আমরা আরও কিছু আসলে বিস্তারিত বিষয় দেখব এই শেয়ারটি নিয়ে। আচ্ছা, শেয়ারটিতে যদি আমরা এখন দেখি অন্য কিছু ইন্ডিকেটর দেখি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুভিং 14 ডেজ মুভিং অ্যাভারেজের লাইন ড্র করা আছে। আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি আসলে 14ই সেপ্টেম্বর শেয়ারটি মুভিং অ্যাভারেজের নিচে চলে যায় এবং গত বুধবারে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি আবারও কিন্তু মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। তো এটা একটা পজিটিভ দিক। তো যাই হোক, এরপরে আমরা যদি অন্য কিছু ইন্ডিকেটর দেখে আসি, এরপরে আমরা বোলিঙ্গার ব্যান্ড যদি দেখি, বোলিঙ্গার ব্যান্ড অনুসারে দেখতে পাচ্ছেন শেয়ারটি যে তার লোয়ার ব্যান্ড সেখানে কিন্তু সাপোর্ট নিয়ে আবার ইউটার্ন নিয়েছে এবং মিডল ব্যান্ডের উপরে বর্তমানে অবস্থান করছে। এবং সবচেয়ে মজার বিষয় হলো বোলিঙ্গার ব্যান্ড যেখানে স্কুইজ হয়ে যায়, আমরা দেখতে পাচ্ছি যে বোলিঙ্গার ব্যান্ড কিন্তু স্কুইজ হয়ে গিয়েছে, অর্থাৎ 3টা ব্যান্ড খুবই কাছাকাছি অবস্থান করছে। সেক্ষেত্রে বোলিঙ্গার ব্যান্ড যখনই তার ব্যান্ডগুলো খুবই কাছাকাছি অবস্থান করে তখন কিন্তু তার শেপ চেঞ্জ হওয়ার সম্ভাবনা দেখা দেয়। সেক্ষেত্রে এখন যদি আগামীকাল যদি সে প্রাইস মুভ করতে পারে তাহলে কিন্তু আবারও আপার ব্যান্ডের দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ১১৮ টাকার এই রেসিস্ট্যান্স জোন ব্রেকআউট দিতে পারলে ফাইনালি কিন্তু ১৩১ টাকার দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপরে আমরা যদি অন্য কিছু ইন্ডিকেটর দেখে আসি, প্যারাবোলিক সার্চ যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি যে প্যারাবোলিক সার্চ কিন্তু তার ডটগুলো আবার নিচের দিকে ক্রিয়েট করা শুরু করেছে, অর্থাৎ এখানে ডাউন ট্রেন্ড শেষ হয়ে আলটিমেটলি আবারও কিন্তু আপ ট্রেন্ডের সিগন্যাল দিচ্ছে। যে ডটগুলো একটু ক্লোজ করে দেখাই, প্যারাবোলিক সার্চ দেখতে পাচ্ছেন যে এখানে এই যে 2টা ডট, এটা একটা ডট, এই 2টা ডট কিন্তু আবারও দেখতে পাচ্ছেন যে নিচের দিকে ক্রিয়েট করেছে। নিচের দিকে ক্রিয়েট করে যখন, তখন আসলে সে আপ ট্রেন্ডের সিগন্যাল দেয়। তো আলটিমেটলি প্যারাবোলিক সার অনুসারেও আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি আপ ট্রেন্ডের সিগন্যাল দিচ্ছে। এরপরে আমরা আরও কিছু ইন্ডিকেটর দেখব। এরপর সুপার ট্রেন্ডটা যদি দেখি, সুপার ট্রেন্ড অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি অলমোস্ট এখনও কিন্তু ট্রেন্ড চেঞ্জ করেনি, দীর্ঘদিন ধরেই কিন্তু সে আপ ট্রেন্ডেই রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে আমরা যদি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 2025-এর মে মাসে এটা কিন্তু এই যে লাল যে লাইনটা, এর পরে কিন্তু সে ট্রেন্ড চেঞ্জ করে নিচের দিকে আসে এবং নিচের দিকে যখন এই গ্রিন লাইন ড্র করে তখন সে কিন্তু আপ ট্রেন্ডকেই নির্দেশ করে এবং সে এখন পর্যন্ত কিন্তু দীর্ঘ
আমার দেখতে পাচ্ছি যে মে মাসের পর থেকে সে কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে। তো আলটিমেটলি সে এখনও আপ ট্রেন্ডে রয়েছে এবং এই ট্রেন্ড অনেক লম্বা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে যেহেতু এখানে হিউজ ভলিউম অ্যাকুমুলেশন হয়েছে, আমরা দেখতে পাচ্ছি গ্রিন হিস্টোগ্রামের চেয়ে রেড হিস্টোগ্রামগুলো কিন্তু অনেক কম রয়েছে দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আসলে এখানে ভলিউম অ্যাকুমুলেশন হয়েছে প্রচুর পরিমাণে। সেক্ষেত্রে আলটিমেটলি হয়তো সহসাই শেয়ারটির পড়ে যাওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত কম দেখছি, যদিও এই লেভেলে তার একটা স্ট্রং রেসিস্ট্যান্ট জোন রয়েছে। আলটিমেটলি এখানে একটা মাল্টিপল রেসিস্ট্যান্ট জোন দেখতে পাচ্ছেন যে এই লেভেলে আমি আরেকটু ক্লোজ করে দেখাই। দেখতে পাচ্ছেন যে লাইন, এই যে গ্রিন লাইন দেখা যাচ্ছে, এই লাইন বরাবর এখানে কিন্তু বারবার এসে কিন্তু রিজেকশন খেয়েছে দেখতে পাচ্ছেন। এখানে একবার, এটা একবার, এই লাইনে এখানে আর একবার, এটাতে উঠে গিয়েও আবারও পড়ে যায়, এটা একবার, এখানেও কিন্তু এই লাইনটা রিজেকশন খেয়েছে। এরপরে এখানে একবার, এটা এখানেও কিন্তু রিজেকশন খেয়েছে। আলটিমেটলি এখন কিন্তু সে লাইনের উপরেই অবস্থান করছে। এখন আগামীকাল রবিবার যদি এই 116 টাকার উপরে দিয়ে শুরু করতে পারে এবং আলটিমেটলি যদি এর উপরে একটা ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে, তাহলে আলটিমেটলি এই শেয়ারটি কিন্তু আমরা নতুন করে আবার হয়তো ভাবার সুযোগ তৈরি হবে। শর্ত হলো যদি এটার গত দিনের ক্লোজিং প্রাইসের উপরে দিয়ে শুরু করতে পারে এবং উপরেই একটা ভালো ক্যান্ডেল তৈরি করতে পারে, যেটা কিনা 119 টাকার উপরে ক্লোজ দেয়, তাহলে এখান থেকে কিন্তু আমরা নতুন করে সম্ভাবনা দেখতে পাই। এবং যদি সে এই 31 টাকার আলটিমেট লেভেলকে ব্রেকআউট দিতে পারে, তাহলে তার কথা নাই। তো আলটিমেটলি দেখার বিষয় যে আগামী রবিবার অর্থাৎ আগামীকাল শেয়ারটি কী ধরনের ক্যান্ডেল দেয় তার উপর ডিপেন্ড করছে আসলে এই শেয়ারটির সামনের যাত্রা কোন দিকে যাবে। যাই হোক, আমরা এটাও দেখলাম, সুপার ট্রেন্ড দেখলাম। এরপরে আচ্ছা, আমরা আরও কিছু বিষয় দেখব। আচ্ছা, এরপরে আমরা যদি এই শেয়ারটির ফান্ডামেন্টাল কিছু ইস্যু দেখে আসি। আচ্ছা, ফান্ডামেন্টাল বিষয়গুলো যদি দেখি, আচ্ছা ইপিএস দেখব। ইপিএস অনুসারে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি খুবই পোর ইপিএস ক্যারি করে, অর্থাৎ 2019 সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত শেয়ারটির ইপিএস খুবই লো দেখতে পাচ্ছেন। 2019 সালে 4 পয়সা ছিল, 20 সালে এসে 18 পয়সা হয়, কিছুটা উন্নতি, না সরি এখানে মাইনাস দেখতে পাচ্ছেন না, আচ্ছা এটা এটা বেড়ে যায় আর কি। এরপরে 2021 সালে এসে দেখতে পাচ্ছেন যে ইপিএস এর বড় ধরনের ফলিং আমরা দেখতে পাচ্ছি, অলমোস্ট 8 টাকা 45 পয়সা ইপিএস মাইনাস। এরপরে 2021 সালের পরে 22 সালে এসে দেখতে পাচ্ছি আবারও প্লাস হয়, এখানে একটা বড় ইপিএস এর মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এরপরে আবারও 23 সালে এসে কিছুটা ফল করে, 22 সাল থেকে কিছুটা ফল করছে এবং এখানে আমরা 24 সালে দেখতে পাচ্ছি আবারও শেয়ার ইপিএস এর ফলিং আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমরা আরও কিছু বিষয় দেখব। ন্যাব যদি দেখে আসি, ন্যাবও খুবই নাজুক অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন। 2019 সালে 12 টাকার কাছাকাছি ছিল এবং বর্তমানে ন্যাব কিন্তু অলমোস্ট 3 টাকার কাছাকাছি, যেটা খুবই পোর। শেয়ার হোল্ডিং যদি দেখে আসি, আমরা শেয়ার হোল্ডিং, আচ্ছা এখানে শেয়ার হোল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি না, অন্য কোথাও গিয়ে দেখব। আচ্ছা, আমরা এখানে শেয়ার হোল্ডিংটা দেখি। আচ্ছা, এখান থেকে যদি শেয়ার হোল্ডিংটা দেখি, নিচের দিকে দেখব। আচ্ছা, সবচেয়ে মজার বিষয় হলো দেখতে পাচ্ছেন যে অলমোস্ট জুলাই থেকে অগাস্টে আমরা দেখতে পাচ্ছি যে পাবলিক হোল্ডিং ছিল 68.74%, যেটা অগাস্ট মাসে এসে কিন্তু কমে অলমোস্ট 38 থেকে 51% হয়ে যায়। তো সেক্ষেত্রে এই শেয়ারগুলো আসলে কারা নিল, আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টিটিউশন হোল্ডিং কিন্তু অলমোস্ট 10% থেকে আমরা 40%-এর কাছাকাছি দেখতে পাচ্ছি, অর্থাৎ 30%-এর বেশি হোল্ডিং কিন্তু ইনস্টিটিউশন এখানে নিয়ে নিয়েছে, তাদের দখলে নিয়ে নিয়েছে। সেক্ষেত্রে এটা একটা পজিটিভ দিক। আর একটা মেসেজ হলো, যখন ইনস্টিটিউশন হোল্ডিং বাড়ে তখন এটা কিন্তু অবশ্যই আমরা পজিটিভলি দেখতে পারি, কারণ ইনস্টিটিউট যখন কোনো শেয়ার হোল্ড করে তখন অবশ্যই সেই শেয়ারটি তারা তাদের অ্যানালাইসিস বা তাদের ফিউচার প্রসপেক্ট জেনেই কিন্তু তারা এখানে ইনভেস্ট করে। সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে যেহেতু ইনস্টিটিউট এই বড় একটা পার্সেন্টেজ ক্যারি করছে, সেক্ষেত্রে অবশ্যই এই শেয়ারটির ফিউচার হয়তো কোনো না কোনো ফর্মে ভালো হতে পারে, এটা আমরা জাস্ট অনুমান করে নিতে পারি। আচ্ছা, এরপরে আমরা যদি এই শেয়ারটির টোটাল নাম্বার অফ শেয়ার যদি দেখে আসি, তাহলে আমরা এখানে দেখব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল
শেয়ার আউটস্ট্যান্ডিং অলমোস্ট হলো এখানে আচ্ছা এখানে তার অথরাইজ ক্যাপিটাল দেখতে পাচ্ছেন যে 500 মিলিয়ন। আচ্ছা এরপরে পেইড আপ ক্যাপিটাল আমরা দেখতে পাচ্ছি 109 মিলিয়ন আর কি। পেইড আপ ক্যাপিটাল অনেক ছোট আর কি। আর আউটস্ট্যান্ডিং শেয়ারস দেখতে পাচ্ছেন যে 1,92,00,000 আর কি, যেটা খুবই কম। শেয়ার সংখ্যাও কম। এটি আইটি সেক্টরের একটি শেয়ার এবং ডিভিডেন্ড ডিভিডেন্ড হিস্ট্রি যদি দেখেন, এখানে ডিভিডেন্ড হিস্ট্রি দেখতে পাচ্ছেন 2007 সাল থেকে আমরা দেখতে পাচ্ছি, 7 থেকে অলমোস্ট 2012 পর্যন্ত দেখতে পাচ্ছি 5 থেকে 15% মধ্যে ছিল। এরপরে 19 সালের পর থেকেই আসলে এর ডিভিডেন্ডের ডিক্লাইন দেখতে পাচ্ছেন। 19 সালে 2%, 20 সালে 1%, 22 সালে 3% এবং 23-24 সালে অলমোস্ট 1 থেকে আমরা দেখতে পাচ্ছি এটা 0.50%, অর্থাৎ খুবই লো ক্যাটাগরির ডিভিডেন্ড ডিক্লারেশন দিয়ে থাকে, অর্থাৎ তাদের ডিভিডেন্ড পে আউট রেশিও খুবই কম, যেটা আসলে এটার যে ফান্ডামেন্টাল ইস্যু সেটাকে অবশ্যই ডিক্লাইন করে। আর আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আমরা বলবো, সেটা হলো এই শেয়ারটির আলটিমেটলি শেয়ারটির যেটা একটা দেখবো সেটা হলো এখানে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটির রিজার্ভ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে রিজার্ভ কিন্তু মাইনাস রয়েছে আর কি। তো আমরা একটু সার্কেল করে দেখাই, আমরা সার্কেল করে একটু দেখাবো এখানে। এই যে এইটা রিজার্ভ কিন্তু দেখতে পাচ্ছেন যে 76.9 মিলিয়ন, এটা কিন্তু হিউজ পরিমাণ রিজার্ভ মাইনাস রয়েছে। সেক্ষেত্রে এটা একটা নেগেটিভ দিক। আর আমরা ডিভিডেন্ড ডিক্লারেশনের হিসাব যদি দেখি, তাহলে ডিভিডেন্ড অনুসারে শেয়ারটির আমরা ফান্ডামেন্টাল বিষয়ে অবশ্যই বলবো যে একটু পোর। আর টোটাল নাম্বার অফ শেয়ার দেখতে পাচ্ছেন যেটা কিছুটা লো গ্যাপ টাইপের শেয়ার। তো যাই হোক, আইটি সেক্টরের এটা অবশ্যই গ্রোয়িং একটা কোম্পানি, যা যদি এটা সামনে মুভ করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভালো করতে পারে। আর যেহেতু আমাদের বর্তমান আমাদের ইকোনমি অবশ্যই আইটি বেস, সেক্ষেত্রে আইটি সেক্টরগুলোর প্রসপেক্ট অনেক ভালো। আর আইটি সেক্টরের আসলে যদি আমরা সেক্টরাল মুভমেন্টের কথা বলি, তাহলে সেক্টরাল মুভমেন্ট কিন্তু আমরা আইটি সেক্টরে দেখেছি যে আমরা আইটি সেক্টর যদি দেখি, আচ্ছা আইটি সেক্টরের সেক্টরাল চার্ট যদি দেখি, দেখতে পাচ্ছেন যে আসলে আইএসএন এর মুভ করার সঙ্গে সঙ্গে আইএসএন এর মতোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটারও আইটি সেক্টরের মুভমেন্টটাও কিন্তু হয়েছে। আমরা যদি এইটাকে আইটি সেক্টরটাকে যদি আমরা এখানে একটু একটা লাইন ড্র করি, আচ্ছা দেখতে পাচ্ছেন যে এখানে একটা আসলে ডাউন চ্যানেলে আইটি সেক্টরটা চলে এসেছিল। এরপরে চ্যানেল ব্রেকআউট দিয়ে সে কিন্তু আবারও উপরের দিকে ওঠার চেষ্টা করছে, যদিও গত দিনের অর্থাৎ বৃহস্পতিবারের ক্যান্ডেলটি আবারও দেখতে পাচ্ছি লাল। সেক্ষেত্রে সে আসলে এই লেভেল 45 লেভেলে আইটি সেক্টরে একটা রেসিস্টেন্স রয়েছে। তো সেক্ষেত্রে আগামীকাল যদি সেক্টরাল মুভমেন্টে আইটি আবার লিড দিতে পারে, তাহলে আলটিমেটলি কিন্তু আবার 48-এর দিকে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর এই সেক্টরে আমরা দেখতে পাচ্ছি কারেকশন ফেজে কিন্তু ভলিউম আবার কমে যায়। তো আবার যখন আপ ট্রেন্ডে যাচ্ছে, ভলিউম কিন্তু আবারও বেড়ে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। তার মানে আইটি সেক্টরটা অবশ্যই বলা যায় প্রসপেক্টিভ একটা সেক্টর। সেক্ষেত্রে আইএসএন হয়তো সামনের দিকে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, যদি কিনা তার টেকনিক্যাল অ্যানালাইসিস অনুসারে তার এই লেভেলগুলো ব্রেকআউট দিতে পারে। আলটিমেটলি সে এখন কিন্তু আমি বলবো যে এই লেভেলে কিন্তু আটকা পড়ে আছে আর কি। দেখতে পাচ্ছেন এখানে এই বক্স ব্রেকআউট দিতে হবে। এই বক্স যদি ব্রেকআউট দিতে পারে, আলটিমেটলি তার রেসিস্ট্যান্স 31 টাকা, সে লেভেলটা হয়তো পরবর্তী হিসাব। সেক্ষেত্রে প্রাথমিক হিসাব যদি বলি, তাহলে অবশ্যই তাকে 119 টাকার এই বক্স থেকে বের হতে হবে। এই বক্স থেকে বের হতে পারলেই আসলে তার আলটিমেট সলিউশন হতে হবে। যাই হোক, এই ছিল আইএসএন শেয়ারটির বিস্তারিত আলোচনা। শেয়ারটি ফান্ডামেন্টালি আমরা উইক পজিশন দেখতে পাচ্ছি, তবে টেকনিক্যালি এখনও সাউন্ড। আমরা এটা বলতে পারি যে টেকনিক্যাল, অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস, ডিপেন্ডিং অন দ্য ভলিউম অ্যান্ড প্রাইস অ্যাকশন, আমরা বলতে পারি যে শেয়ারটি ভালো অবস্থানে রয়েছে। যাক, আমরা আরও দু একটি ইন্ডিকেটর যদি দেখি, এর বর্তমান আরএসআই কিন্তু অলমোস্ট 67। আরএসআই এর একটা প্রাইস যেহেতু বড় একটা কারেকশন হয়, সেক্ষেত্রে আরএসআই কারেকশন দিয়ে সে কিন্তু আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে অ্যাজ পার ডেইলি চার্ট।
আচ্ছা, এরপরে আমরা যদি ম্যাকডি দেখে আসি, ম্যাকডি অনুসারে দেখতে পাচ্ছেন যে ম্যাকডি তার কালার চেঞ্জ করেছে এবং ম্যাকডি লাইনের আমরা যেটা দেখতে পাচ্ছি এটা জিরো লাইনের উপরে হয়তো যাওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে প্রাইস হয়তো আর ১-২ দিন যদি পজিটিভ রাখতে পারে, তাহলে হিস্টোগ্রামগুলো কিন্তু আবারও জিরো লাইনের উপরে এটা ক্রিয়েট করতে পারে। অ্যাজ পার ডেইলি উইকলি বেসিস যদি দেখি, তাহলে উইকলিতে দেখতে পাচ্ছেন হিস্টোগ্রামগুলো এখনো কিন্তু ভালো রয়েছে। সেক্ষেত্রে লাস্ট ২ টা ক্যান্ডেল দেখতে পাচ্ছি যে কিছুটা কালার চেঞ্জ করে একটু দুর্বলতা শো করছে। তো সেক্ষেত্রে লাস্ট উইক যেহেতু কিছুটা প্রাইস কারেকশনের দিকে ছিল, সেই জন্য আসলে এই চিত্রটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এরপরে আমরা যদি মানি ফ্লো দেখি, মানি ফ্লো আমরা এখানে ডেইলি চার্টে দেখব। মানি ফ্লো কারেকশনে ছিল, যেহেতু কারেকশন ফেজে ভলিউম কমে যায়, যার কারণে আসলে মানি ফ্লোটা কারেকশনে ছিল, অর্থাৎ মানি ফ্লো একটু কমে গিয়েছিল। আচ্ছা, আমরা যদি ওবিভি দেখি, ওবিবি অনুসারে যদি দেখি, ওবিবি আপনারা জানেন যে ওবিবি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর আসলে ক্রিয়েট হয়, আমরা জানি যে শেয়ারের প্রাইস এবং ভলিউম এর অ্যাকুমুলেশনে কিন্তু এই এই ইন্ডিকেটরটা ক্রিয়েট হয়। সেক্ষেত্রে প্রাইস বাড়ার সঙ্গে সঙ্গে যদি ভলিউমও বাড়ে, তাহলে এটার ট্রেন্ডটাও কিন্তু পজিটিভ হয়। তো সেক্ষেত্রে এটার কারেকশন ফেজ শেষে আবারও দেখতে পাচ্ছি যে ওবিবি কিন্তু বাড়ছে, অর্থাৎ প্রাইসও বাড়ছে, ভলিউমও বাড়ছে। সেক্ষেত্রে আমরা অবশ্যই একটা জিনিস অবশ্যই লার্নিং হিসাবে দেখব যে একটা শেয়ারে যখন প্রাইস বাড়ার সঙ্গে সঙ্গে ভলিউম বাড়ে, তখন কিন্তু সেই শেয়ারটি বাড়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়। তো এটা একটা ফ্যাক্ট। আর দ্বিতীয়ত একটা বিষয় বলবো, সেটা হলো যে যখন কোনো শেয়ার এভাবে বাড়ার পরে কারেকশনে আসে, তার মানে কারেকশন আসেই হলো পরবর্তীতে আবার সে বাড়ার জন্য। এটা কিন্তু একটা বড় ইন্ডিকেটর বলতে পারেন যে একটা শেয়ার যখন বাড়বে, বাড়ার পরে সে কারেকশন দিবে। কারেকশন ফেজ চেষ্টা করতে হবে, কারেকশন ফেজের আসলে আল্টিমেট লেভেলটা কোনটা সেটাকে আমরা ফিবোনাসি ড্র করে শিখে নিব। এরপরে কিন্তু সে এইখান থেকে যখনই ইউটার্ন নিবে, সে কিন্তু ভালো একটা ইউটার্ন নেওয়ার মানে সুযোগ খুঁজে আর কি। তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে ইউটার্ন নিয়েছে। তো আলটিমেটলি ইউটার্ন নিয়ে সে এখন এই বক্স বন্দি হয়ে আছে। আলটিমেটলি তার এই লেভেলটাকে যদি ব্রেকআউট দিতে পারে আগামীকাল, তাহলে হয়তো নতুন করে আমরা এখান থেকে পজিটিভ কিছু আশা করতে পারি। যাই হোক, এই ছিল আইএসএন শেয়ারটির বিস্তারিত আলোচনা। যারা এই শেয়ারটিতে আছেন তারা অবশ্যই আরও বিস্তারিত জেনে ও বুঝে শেয়ারটি হোল্ড করবেন। আর নতুন করে আসলে এটি কোনো বাই বা সেল নির্দেশনা নয়। যারা নতুন করে বাই করতে চান অবশ্যই নিজ দায়িত্বে বাই করবেন। আর আসলে আমার এই টি হাব চ্যানেলটি আমি দেখিয়ে দেব। আমার চ্যানেলটির আসলে আপনাদেরকে এর আগেও দেখিয়ে দিয়েছি। তো আলটিমেটলি আমার এই চ্যানেলে আসলে সব ধরনের শেয়ারের বিশ্লেষণ থাকে। যারা এই চ্যানেলটি আগে থেকে ফলো করেন, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন টি হাব চ্যানেলের এখানে এই লিঙ্ক দেওয়া রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই চ্যানেলের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে দেখতে পাচ্ছেন এই গ্রুপটাতে যারা অ্যাড হতে চান তারা অবশ্যই অ্যাড হতে পারেন। অ্যাড হলে অবশ্যই আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সর্বদাই কিন্তু বিভিন্ন শেয়ারের অ্যানালাইসিস দিয়ে থাকি। সেক্ষেত্রে যারা এখানে অ্যাড হতে চান তারা অবশ্যই লিঙ্কে ক্লিক করে অ্যাড হয়ে নেবেন এবং আশা করি যারা আমার চ্যানেল ফলো করেন তারা তো অবশ্যই রয়েছেন এবং যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং লাইক এবং ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। যাই হোক, এই ছিল বিস্তারিত আলোচনা। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।